20টা গার্লফ্রেন্ড? 20-25টা। 25টা? হ্যাঁ, এরকম হবে। আপনার হাজবেন্ডের? হ্যাঁ। সমাজে কিন্তু এখনো মেয়েরাই কলঙ্কিত। হ্যাঁ, সবসময় দোষ মেয়েদের। ছেলেদের লুচ্চা বলবে, বাটপার বলবে, বাট দিন শেষে গিয়ে ছেলেদের আসলে কিছু হয় না। হ্যাঁ, আমি নাকি উগ্র। ওকে। আমি উগ্র, আমি দেখতে আনস্মার্ট, আমি ওয়েস্টার্ন কালচার মানে ইউজ করি, মানে পোশাকটা ওয়েস্টার্ন পরি, আমি নাকি নাইট ক্লাবে যাই। আমার হাজব্যান্ড তো আমার সাথে রিলেশনে আছে। মানে ভাই এইটা শুনে আমি বিশ্বাস করি নাই। তাই আমি বললাম আমার এত বিশ্বাসযোগ্য স্বামী, আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি, মানে সে যদি বলে এখন দিনকে রাত, আমি সেটাই বিশ্বাস করব। এরকম একটা বিশ্বাসযোগ্য পার্সন ছিল সে আমার কাছে। একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে নাই যে আমি খাবার খাইছি কিনা দুপুরে। আমি শুয়েছিলাম। অনেক ভালোবেসে আপনি সংসার করতে শুরু করবেন, অনেক বিশ্বাস করে আপনি একসাথে বাঁচার চেষ্টা করবেন। পরিবারের অমতে গিয়ে কারো একজনের হাত ধরে মনে হবে সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু সেই মানুষটা আসলে কেমন হয়? যারা পরিবারের অমতে গিয়ে বিয়ে করেন, প্রেমের বিয়ে করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কমপ্লিকেসিটা বেশি। এরকম একটা স্টোরি আজকে শুনতে শুরু করলেন। আমরা বলি আমাদের ছোট্ট একটা প্ল্যাটফর্ম, আপনি যদি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করেন আমরা অনেক খুশি হব। লিখবেন নিজের কোনো কথা যদি বলতে চান, হোয়াটসঅ্যাপে দেখানো নম্বরে, স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের পেজের ইনবক্স করুন। মুনমুন, আপনার তো লাভ ম্যারেজ। জি। কতদিনের প্রেম ছিল? প্রায় 16-17 মাস। হ্যাঁ। পরিচয় কোথা থেকে? পরিচয় হচ্ছে আমার একই ফ্ল্যাটে ছিলাম, মানে ও ছিল 6th ফ্লোরে, আমি ছিলাম 1st ফ্লোরে। একই বিল্ডিংয়ে? হ্যাঁ। কোন জায়গায়? মিরপুর 12-তে। মিরপুর, যেই বাসায় আপনি এখনো কি ওই বাসাতেই আছেন? হ্যাঁ, আমি ওখানেই আছি এখনো। মানে আপনার আন্টির ওখানে? হ্যাঁ, আসলে আমরা একসাথে ছিলাম, তো মানে আমি হচ্ছে 1st ফ্লোরে, আমার খালারা ছিল 2nd ফ্লোরে, আর ওরা ছিল হচ্ছে 6th ফ্লোরে। ওকে। আপনি শুরু থেকে বলেন তো, কারণ আপনার স্ট্রাগল তো আসলে শুরু থেকে। হ্যাঁ, আসলে এটা করোনার সময় ওর সাথে আমার পরিচয়, 2020 সালে। তো 2020 সালে হচ্ছে জুনের 19 তারিখ থেকে ওর সাথে আমার পরিচয়ে টুকটাক কথার মধ্যে তখনও ভালোবাসার বিনিময় তখনও শুরু হয়নি। শুরুটা হয়ে গেছিলো আরও অনেক পরে। এর মধ্যে আমি তাকে অনেকবার রিজেক্ট করে দিয়েছিলাম, মানে ব্লক মেরে দিয়েছিলাম 3 থেকে 4 বার। আমার ভালো লাগতো না, মানে কথা নেই, মানে হুটহাট, মানে কোনো রিজন ছাড়া কথা বলতো না। তো একটা মানুষ কেন ব্লক মারবে, কোনো রিজন ছাড়া কেন ব্লক মারবে? তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো না। আমি তাকে 3-4 বার ব্লক মেরে দিয়েছিলাম। ব্লক মারার পরে হচ্ছে 2021 সালের লাস্টে, সম্ভবত সেটা আগস্ট বা সেপ্টেম্বর থাকবে, তখন ও সিরিয়াস হয় রিলেশনটার বিষয়, যে না আমরা কিছু একটা করব। ওকে ফাইন, তখন আমি ইন্টারে পড়ছি। তো হঠাৎ একদিন রাত্রে আমাকে মেসেজ দিল সে যে আমি বিয়ে করতে চাই। আমি বললাম এভাবে তো বিয়ে করা হয় না, আমার এখনো পরীক্ষা বাকি। তো তখন ইন্টারে? হ্যাঁ, তখন আমি ইন্টারে। আমি বললাম না, এখন আমি বিয়ে করব না, আগে আমি পরীক্ষাটা দিব। কারণ আমি অনেকটা দেখছি কি যে বিয়ে হয়ে গেলে মানুষ পরীক্ষা দিতে পারে না। তো আমার স্ট্রাগলটা খুব মানে ছোট থেকে, আমার যেহেতু বাবা মারা গেছে 7 বছর বয়সে। আপনার বয়স যখন 7? হ্যাঁ। ওমা। আমার ভাইয়া আমার বড়, মানে আমার ভাইয়া হচ্ছে আমার 17 বছরের বড়। আচ্ছা। তো ভাইয়া আমাকে অনেকটা খুব যত্নে বড় করছে। বাবার যেহেতু আমি পাইনি, বাবার সম্পূর্ণটা দিয়ে সে আমাকে বড় করছে, আমার কোনো কিছুর অভাব রাখেনি সে। মাশাআল্লাহ। আমার ভালো স্কুল, ভালো কলেজ, ভালো টিউশন সবকিছু আমাকে সে দিয়েছে, আমি না চাইতে সবকিছু তার কাছ থেকে পেয়ে গেছি। তো আমার কথা ছিল আমি ইন্টার কমপ্লিট করবো আগে। ইন্টার কমপ্লিট করলাম, তারা আসলো, তার বাসায় বললো, আমার বাসায় বললাম। আমার বাসায় বলার সাথে সাথে আমার বাসা থেকে প্রথমেই যেটার মানে তারা, আমার ভাইয়া মানে আমার মেন যে গার্জিয়ান, সে আমাকে ফার্স্টে বললো যে ছেলে তো কিছু করে না, কারণ ছেলে হচ্ছে ভাইয়া আপনার ড্যাফোডিল থেকে বিবিএ করা, কেন সে নিজের পায়ে কিছু করবে না, কেন সে বাবারটা খাবে? ড্যাফোডিল থেকে বিবিএ করার পর সে 1 ইয়ার গ্যাপ দিয়ে দেয়, মানে এমবিএ করার যে বছরটা থাকে 1 বছর, সেটা সে নষ্ট করে ফেলে। তো যাই হোক, ভালোবাসা, ছোট বোন বলতে পারেন, ওনার মেয়ে হিসেবে আমাকে বড় করছে। আমার ভাইয়া সবসময় বলে তোমাকে বোন না, আমার মেয়ে হিসেবে বড় করছে তোমাকে। তো এইখানে আমার মা আর খালা আমাকে সাপোর্ট দিছে যে ঠিক আছে, ছোট মেয়ে, ফ্যামিলি সবার ছোট, আমি ভালোবেসে ফেলছে, ঠিক আছে দেওয়া যায়। ছেলে ভালো, সবাই জানতো, মানে এলাকার প্রত্যেকে জানতো ছেলে ভালো। আসলে খুব চুপচাপ ছিল, তো মানে কনজারভেটিভ খুব, মানে ওকে এক্সপ্লেন করা যায় না এরকম ছেলে। তো যাই হোক, আমার বিয়েটা হলো 2022-এ, আমার বিয়ে হয় 22 ফেব্রুয়ারিতে।
2023 জানুয়ারির 19 তারিখে সে অ্যাব্রোড চলে যায় ইউকে। তার নামটা হচ্ছে। তো অ্যাব্রোড যাওয়ার পর সব কিছুই ভালো চলছিল, সব মানে আমি তো জানতাম সব কিছু ভালো চলছে। এখন 2024 মার্চের 4 তারিখে তার পরকীয়াটা ধরা পড়ে। পরকীয়াটা ধরা পড়ে কীভাবে, তখন রোজা, আর ঠিক 5 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিক। মার্চের 5 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিক, মার্চের 4 তারিখে আমি এগুলো সব জানতে পারলাম। মানে টোটালি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কেমন করে জানেন? হঠাৎ একটা মেয়েটার নাম আমাকে মেসেঞ্জারে নক করে যে আপনি কি ওয়াইফ? আমি বললাম জি। তো বলতেছে যে আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে না আপনারা সেপারেশনে আছেন? তো আমি বললাম না, কেন ডিভোর্স হবে, আমরা ম্যারিড লাইফে আছি এখনও। তো এর আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করা ছিল, যেহেতু ফেব্রুয়ারি 4 তারিখে আমাদের অ্যানিভার্সারিটা গেছে, তো আমি আবার আপলোড দিলাম, ছবি আপলোড দিছি। তো ওই মেয়েটা দেখছে, দেখার পর তো আমাকে বলল যে এরকম এরকম তোমার হাজব্যান্ড তো আমার সাথে রিলেশনে আছে। মানে ভাই এটা শুনে আমি বিশ্বাস করি নাই। তাই আমি বললাম আমার এত বিশ্বাসযোগ্য স্বামী, আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি, মানে সে যদি বলে এখন দিনকে রাত, আমি সেটাই বিশ্বাস করব। এরকম একটা বিশ্বাসযোগ্য পার্সন ছিল সে আমার কাছে। তো যাই হোক, আমি বললাম আপু আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি প্রমাণ ছাড়া কাউকে কোনো কথা বলবো না, আমি কাউকে অবিশ্বাস করতে পারবো না, যেহেতু সে আমার লাইফ পার্টনার। বললো কত প্রমাণ চাও? হাজারো প্রমাণ আছে। এবার ভাইয়া প্রমাণগুলো তো সে আমাকে দিল। এবার ভাইয়া প্রমাণ স্ক্রিনশট, তার সাথে যে মেসেজে কথা হয়েছে মানে সাথে, সেগুলো সব তাকে দিল, আমাকে দিল। এই সম্পর্ক চলতেছে? উনি বলছে ওনার সাথে রিলেশন প্রায় 3 থেকে 4 মাস। তোমাদের বিয়ের কতদিন হলো তখন? আমার বিয়ের এই যে 3 বছরে পড়লো কেমন। মানে তখন কতদিন হলো? তখন প্রায় ভাইয়া 2 বছর। ওকে, 2 বছর পড়ে গেছে, 2 বছর 1 মাস এরকম। তখন আমি জানতে পারি। জানার পরে তখন তো ভাইয়া এত ডিপ চ্যাট, মানে প্রচণ্ড পরিমাণে ডিপ ভাইয়া, মানে হাজব্যান্ড ওয়াইফে যেরকম কনভারসেশন হয় সেরকম প্রচণ্ড ডিপ, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি না দেখেন। তো যাই হোক, আমি কাউকে কাউকে জানাই না, আমার ফ্যামিলি তো কাউকে আমি জানাই নেই, কারণ ভালোবেসে বিয়ে করছি। অনেকটা গ্যাপ এখানে তৈরি হয়ে গেছে, আমার ভাইকে আমি অখুশি করে এখানে বিয়ে করছি। আমি এটা ডিরেক্ট আমার শ্বশুর আর শাশুড়িকে গিয়ে বললাম যে বাবা দেখো তোমার ছেলে এগুলো করতেছে, মা দেখো তোমার ছেলে এগুলো করতেছে। তারা বিশ্বাস করে না, তারা আমাকে বলতেছে, আমি আমার শাশুড়ি পা ধরে কান্না করছি, মা তুমি তোমার ছেলেকে আয়না দাও আমার কাছে, তোমার ছেলে এগুলো কী করতেছে, তুমি জানো আমার বাবা নাই, আমি কোথায় যাব, কিভাবে কি করব তুমি বলো। তো উনি আমাকে বলতেছে তুই টেনশন করিস না, এগুলো কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। অ্যাট দ্য পয়েন্ট উনি বিশ্বাস করতে চাচ্ছে না, আবার চাচ্ছে যে হতেই পারে। আমি যখন আমার শ্বশুরকে এই কথাটা বললাম, মানে তিনি তো মানে বিশ্বাসই করবে না, এগুলো বিশ্বাস করতেছে না। আমাকে সে বরং দোষ দিচ্ছে যে এগুলো হচ্ছে মিথ্যা, এখন কম্পিউটারের যুগ, মানে সে আমাকে এইভাবে কথাগুলো বলছে যে এখন কম্পিউটারের যুগ, এখন এগুলো চাইলেই সব করা যায়, তোমার সুখের সংসার কেউ নষ্ট করতে চাচ্ছে। তো আমি তাকে বুঝাইতে পারতেছি না, বাবা তোমার ছেলে এগুলো চ্যাট করছে, কেউ কেন আমার সুখের সংসারটা নষ্ট করবে, আমি কারো ক্ষতি করি নাই, তোমার ছেলে কাউকে ক্ষতি করে নাই, তাহলে তারা কেন এগুলো করবে আমার সাথে বলো। তারা বিশ্বাস করে না। এখন আমি তো কাউকে বলতে পারতেছি না, আমার মাকে বলতে পারতেছি না, আমার ভাইকে বলতে পারতেছি না, আর কাকে বলবো আমি এই কথাগুলো। আমি চুপ করে থাকলাম। আমি আল্লাহর পথে আমি পুরোপুরি চলে গেলাম, যে আল্লাহ আমি নামাজ কালাম পড়তে শুরু করলাম, যে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরায় দাও। ভাইয়া বিশ্বাস করবেন না, তার ঠিক 12 কিংবা 13 তারিখের পর, মানে 13 দিন পর আমি ফজরের নামাজ পড়তেছি, মানে শুধু ফরজটা পড়ছি, তার মধ্যেই জায়নামাজের বিছানায় আমি, তার মধ্যে একটা মেয়ে আমাকে মেসেজ দেয়, ওর নাম হচ্ছে, এটা আমাকে মেসেজ দিয়ে বলছে আপু তুমি কি ওয়াইফ? আমি বললাম হ্যাঁ, কেন কি হয়েছে? কারণ তোমার হাজব্যান্ড তো আমার সাথে রিলেশনে আছে। ভাইয়া পরপর 2টা, একটা মার্চের 4 তারিখে আর একটা মার্চের সম্ভবত এটা আমার বার্থডের পরে ছিল, মানে ওই মাসে আমার বার্থডের পরেই ছিল। মানে আমি পুরো টোটালি শক। আমি আর সুন্নতটা পড়ি নামাজ না পড়ে আমি আমার শ্বশুরের গেট নক করতে থাকি, বাবা গেট খোলো, উনি যায় নামাজে বসা। তখন আমি বলতেছি যে বাবা তোমার ছেলেগুলো কি শুরু করছে বলো, কয়দিন আগে একটা, আজকে একটা, এরকম এগুলো কি চলতেছে কি বলো। উনি যায় নামাজে, কিন্তু আমি এইভাবে তাকে প্রশ্ন করতেছি।
উনি বলতেছে ঝামেলা করো না, এগুলা কোনো বিষয় না, এটা হচ্ছে তোমার কম্পিউটারের যুগ, আমি তোমাকে বারবার বলতেছি এগুলা নিয়ে ঘেনা পেঁচায়ও না। মানে উনি হচ্ছে চাঁদপুরের মানুষ, তো ওই আঞ্চলিক ভাষা উনি কথা বলতেছে। আমি বললাম বাবা এইভাবে কিভাবে হয় বলো, তোমরাও তো একটা ম্যারিড লাইফে আছো, আমি তো একটা বাচ্চা মেয়ে, তুমি আমার জায়গা থেকে বুঝো। তোমার মেয়ে তো ওনার আমার এক্স হাজব্যান্ডের 2টা বোন। তো আমি বললাম যে তোমার মেয়েদের হাজব্যান্ড যদি এরকম করে তখন তোমরা কী করতাম? উনি কোনো অ্যান্সার দেয় না। আমাকে জিজ্ঞেস করে তুমি কি করতে চাও, সে জায়নামাজে বসে আমাকে এই কথা জিজ্ঞেস করে তুমি কি করতে চাও। আমি বললাম আমি তোমার ছেলেকে জিজ্ঞেস করতে চাই যে তোমার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে কেন এগুলো করতেছে। উনি তখন আমাকে বলে যদি তুমি জিজ্ঞেস করো, আমার ছেলে যদি দেশে না আসে সম্পূর্ণ দায়ভার তোমার। আমি বললাম ঠিক আছে, আমি দায়ভার নিব, বাট সে আমার জীবনটা নিয়ে কেন ফেলতেছে? আমাদের সমাজে কিন্তু ভাই মেয়েরাই এখনও কলঙ্কিত, ছেলেদের কিন্তু কিচ্ছু হয় না। তো তার ঠিক পরের দিন আমি তাকে, ওদিন তো ভোর, তারপরে হচ্ছে তো ইউকেতে 6 ঘন্টা ডিফারেন্স। তো আমি রাত 12টার দিকে কল দিলাম যে বিপ্লব তুমি কাছ থেকে এসে আমাকে কল দিও। কল দিল, ভিডিও কল দিছে। তো আমি বললাম যে জারাকে চিনি না, সুবর্ণাকে চিনি না। আমি বললাম দেখো তুমি মিথ্যা কথা বলো না, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়েই সব কথা বলতেছি। অস্বীকার, বান্দা অস্বীকার। আমি বললাম তাহলে তোমাকে স্ক্রিনশটগুলো পাঠাই, আমি দেখো তুমি কী লেভেলের স্ক্রিনশট মানে কথাগুলো বলছো আমার সাথে, সেগুলো আমাকে পাঠাইছে। তখন সে চুপ হয়ে আছে, মানে ধরা তো পড়ে গেছে। ধরা, ওর বাবা মা কিন্তু মানে গেটের বাইরে থেকে সব শুনতেছে। তো আমি বললাম কেন করছো এগুলো? আমি তাকে ভাইয়া 100টা প্রশ্ন করছি, সে আমাকে 2টার উত্তর দিয়েছে, জানি না, এমনি। কেন করছো? জানি না। আমাকে ভালোবেসে বিয়ে করছো, কেন করছো? দরকার কি ছিল? জানি না, এমনি। মানে সব, মানে 100টা প্রশ্ন আমি তাকে করছি, সে 2টার অ্যান্সার দিছে, এমনি, জানি না, আর কোনো অ্যান্সার দেয়নি আমাকে। তো ভাইয়া আমি সংসার করবো, ভাইয়া আমি সংসার করতে গেছি। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে আরেকবার চান্স দিচ্ছি, তুমি এরকম কিছু করো না, আমার তোমার উপর প্রচুর বিশ্বাস আছে, তুমি আমার বিশ্বাসটা ভাঙো না, আমার ফ্যামিলির কাছে আমাকে ছোট করো না, আমার বাবা নাই তুমি জানো। যত রকম ভাইয়া ইমোশনাল করা যায় আমি তাকে বললাম যে প্লিজ এমন করো না, আমার লাইফটা নষ্ট করো না, আমার বাবা নেই, আমি কোথায় যাব? আমার ভাই বিয়ে করছে, সে সেপারেশন, মানে আলাদা থাকে, আমার আম্মু আলাদা থাকে, আমার ভাই ভাবি আলাদা থাকে, তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই, আমার সাথে এরকম করো না ভাইয়া। আমি আকুতি মিনতি করছি ভাইয়া, হয়নি ভাইয়া। তো আমি চুপচাপ হয়ে গেলাম। মার্চের পর থেকে, তাকে জানানোর পর থেকে আমি বললাম যে বারবার যদি আমি তাকে এই জিনিসগুলো খোঁচা দিই তাহলে এই জিনিসটা হিতে বিপরীত হবে। আমি তাকে ভাইয়া কোনো সময় আর এটা নিয়ে একটা কথাও আমি তাকে বলিনি। মার্চ তো চলে গেল, এপ্রিল মে জুন জুলাই 4 মাস, প্রায় 4-5 মাস আমি তাকে কিচ্ছু বলিনি। আগস্টে এর মধ্যে কি যোগাযোগ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, যোগাযোগ ঠিকঠাক হচ্ছে, কথাবার্তা রেগুলার হচ্ছে? হ্যাঁ ঠিকঠাক হচ্ছে সব দিকে। 24 ঘন্টার মধ্যে ভাইয়া মনে করেন শুধু ঘুমানো বাদে সারাক্ষণ মেসেজ আমাদের কথা হচ্ছে, কি করো। তাহলে প্রেমটা করতেছে কখন? ভাইয়া পুরো গল্পটা শুনে মানে সরি ভাইয়া। তো উনি হচ্ছে, ও আমাকে আগস্টের 6 কিংবা 7 তারিখে আমাকে আইফোন পাঠায়, মানে ওর হ্যান্ডের যেটা ইউজ করা সেই আইফোনটা পাঠায়। তো কান্ট্রি লক আমি খুলতে পারছিলাম না, তো আমি তাকে কন্টিনিউ বলে যাচ্ছি যে কান্ট্রি লকটা খুলে দাও, কান্ট্রি লকটা খুলে দাও, ফোন তো হ্যাং হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, দামি ফোন। আমাকে কোনো মানে টাইম দিচ্ছে না সে। এই আগস্টে থেকে মূলত ঝামেলাটা শুরু হয়ে গেল, আমাকে সে টাইম দিচ্ছে না। আমি বললাম তুমি কার সাথে কথা বল। আমি এর মধ্যে ভাইয়া মানে প্রতিদিন কল দিচ্ছি, কল দেওয়ার পরে সে আমার কল রিসিভ করে না, ফোন ওয়েটিং। এরকম ভাইয়া 4-5 দিন আমি তাকে কল দিচ্ছি, ফোন ওয়েটিং। রাতের 12টা থেকে, মানে আমাদের দেশে রাতের 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তার ফোন কেন ওয়েটিং থাকবে? সে কার সাথে কথা বলে? এর আগে আমি তাকে কখনো কিছু নিয়ে জিজ্ঞেস করিনি। ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে, ইটস ওকে, ব্যাপার না, করতেই পারে, মুভি দেখতেছে, সব কিছু করতেছে, তার স্বাধীনতা আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিছি। বাট যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ওয়েটিংয়ে কেন, মানে 4-5 দিন পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এত কেন, তুমি কার সাথে কথা বলতেছো, দেখি স্ক্রিনশটটা দাও। তো স্ক্রিনশটের ব্যাপারটা কেন আসলো, যখন আমরা রিলেশনে ছিলাম তখন হচ্ছে ভাইয়া মানে ও কী করতেছে, পানি খাচ্ছে আমাকে ছবি তুলে পাঠাচ্ছে, কফি খেতে যাচ্ছে ছবি তুলে পাঠাচ্ছে, ইভেন যেখানে যাচ্ছে সেখানকার ছবি তুলে পাঠাচ্ছে। তো ওই হ্যাবিটটাও আমার তৈরি করে ফেলছে।
তো আমি বললাম যে বলে স্ক্রিনশট দিব না। তো আমি বললাম কেন দিবা না, যখন আমি তোমার থেকে চাই নাই তখন তুমি আমাকে সব দিছো, এখন চাচ্ছে তো এখন দিচ্ছ না কেন? সে আমাকে অজুহাত দিচ্ছে, গ্রামের ফ্রেন্ডের সাথে কথা বলি, ওর ইউকের ফ্রেন্ডের সাথে কথা বলে। আমি বললাম ঠিক আছে তুমি কথা বলো, আমি তো তোমাকে কথা বলতে নিষেধ করছি না, তুমি আমার কান্ট্রি লকটা খুলে দাও, আমাকে একটু টাইম দাও। আমাকে সেটা টাইম দিচ্ছে না, মানে আগস্টের থেকেই সে আমাকে টাইম দিচ্ছে না ভালো কথা। এর মধ্যে যখন আবার 4-5 দিন পরে আমি আবার তাকে, মানে এটা ভাইয়া আগস্টের 6 তারিখ থেকে শুরু হয়েছে ওয়েটিং, মানে এই আন্দোলনের মধ্যে, আন্দোলনের পরেই। ওকে, হ্যাঁ আন্দোলনের পরে, এটা 5 তারিখের পরে থেকে। তো যাই হোক, তাকে তো মানে 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত আমি তাকে বললাম ফোন ওয়েটিং কেন, তুমি আমাকে দাও, স্ক্রিনশট দাও, দিচ্ছে না। আমি আবার স্টপ হয়ে গেলাম, ভাই এর সাথে লেগে আমার কোনো কাজ নেই, মানে ও ঘাটতারা টাইপের, বলে লাভ নেই। তো আমি হচ্ছে আবার 13 তারিখে তাকে বলতেছি খুলে দাও কান্ট্রি লকটা, খুলে দাও, সমস্যাটা কি? সময় নেই, এটা নেই সেটা নেই, প্যারা, এটা সেটা, অনেক অজুহাত দিচ্ছে তা আমাকে। এইবার 13 তারিখ 14 তারিখে সে আমার কান্ট্রি লকটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমি তাকে 16 তারিখে কল দিয়ে ভাইয়া ওয়েটিং সেম। এর মধ্যে আমি 14-15 আমি তাকে কল দিইনি, মেসেজ দিইনি, সে আমাকে একটা মেসেজও দেয়নি মানে 48 ঘন্টার মধ্যে। আমি 16 তারিখে দিই রাত্রেবেলা, সে বিরক্ত সব জায়গা থেকে আমাকে ব্লক মেরে দেয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, সব জায়গা থেকে ব্লক মেরে দেওয়ার পরে তো আমি ওর বাবা মাকে জানাই যে তোমার ছেলে আমাকে ব্লক মেরে দিছে, তুমি কিছু করছো। বলে তুমি আমার ছেলেকে কি বলছো, মানে তারা পুরো প্রেশার ক্রিয়েট আমাকে করতেছে যে আমার ছেলেকে এমন কি বলছো যার কারণে আমার ছেলে তোমাকে ব্লক মেরে দিছে। সম্পূর্ণভাবে চাপ আমার উপর আসে। তখন আমি ফ্যামিলিকে জানানো শুরু করলাম যে আমাকে ব্লক মেরে দিছে, কথা বলে না ঠিক মতো, সম্পূর্ণ প্রেশার ক্রিয়েট তারা আমাকে করতেছে। এর মধ্যে আমি অনেকবার তার সাথে কথা বলার ট্রাই করছি, বাট সে আমার সাথে কন্ট্যাক্ট করে না। ইভেন তার বাবাও ট্রাই করছে যে মুনের সাথে কথা বলো, মানে আমার নাম মুনমুন, ওরা আমাকে মুন বলে ডাকতো, তো মুনের সাথে কথা বলো, সময় হলে কথা বলবো, এই কথাই। সময় তো আর হয় না। এর মধ্যে ও চলে আসে, মানে এর মধ্যে কি আমার ফ্যামিলি ফাংশন চলে, মানে আমার খালাতো বোনের ছোট ছেলের সুন্নতে খাতনা, আমি সেখানে চলে যাই। মানে আমাদের পাশাপাশি বিল্ডিং, মানে আমার শ্বশুর বাড়ি এক বিল্ডিং পরে হচ্ছে আমার বাপের বাড়ি। আচ্ছা, ওকে, বাপের বাড়ি বলতে পারেন, খালার বাড়ি বলতে পারেন, সব এক জায়গায় কাছাকাছি। হ্যাঁ একদম স্থানীয়। তো আমি ওখানে ছিলাম। অক্টোবরের 2 তারিখে আসে, মানে আমার জানা মতো অক্টোবরের 2 তারিখে আসে, বাট ও আসছে অক্টোবর 1 তারিখে। ওকে, এবার এখানে হচ্ছে যেই মেয়েটার সাথে রিসেন্ট আমার ডিভোর্সটা যার কারণে হলো, নাম হচ্ছে বিপ্লবের থেকে হয়তো 2-3 ব্যাচ হয়তো জুনিয়র এরকম হবে। তো ওর কারণে আমার মূলত ডিভোর্সটা হয়। এবার ডিভোর্সের কারণ কি? এটা নতুন আরেকটা মেয়ে, ওই দুটো না? হ্যাঁ না, ওই দুটো না, এটা আরেকটা মেয়ে। ওকে। এবার 2 তারিখে তো আসে, আমাকে আমার বাসা থেকে কল করে নিয়ে যাওয়া হয়। আমার ছোট ননাস, ওনার নাম হচ্ছে আলো, আমাকে কল দেয়, কল দিয়ে নিয়ে যায় যে মুন বাসায় আসো। আমি মনে করলাম যে হয়তো কোনো দরকারে, আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ড্রেস না নিয়ে আমার কোনো, গিয়ে দেখি বসে আছে। আমি তো সারপ্রাইজড, আমার সাথে সে 1.5-2 মাসের মতো কথা বলে নাই, সব জায়গা থেকে আমাকে ব্লক, স্টিল নাও সে আমাকে ব্লক রাখছে দেশে আসার পরও। যাই হোক, আমি তো দেখে অনেকটা সারপ্রাইজড, হ্যাপিও যে যাক আসছে, কথা হবে এবার। তো এইবার 2 তারিখে যখন আসছে, 3 তারিখে ওর খালা শাশুড়ি বাসায় যাই আমরা, মানে আমার খালা শাশুড়ির বাসায় যাই, উনি হচ্ছে সাভারে থাকে। সাভার থেকে ও চলে আসে 3 তারিখে, যেহেতু আমরা যাই, ও আর ওর ছোটো ভাই, ওরা দুজন বাইকে করে চলে আসে বিকালে। আর আমি, আমার শাশুড়ি, আমার যা, আমরা আসি হচ্ছে রাতের 9টা 9:30টার দিকে। আসার পরে ওরা হচ্ছে বাইরে ছিল, ওরা 2 ভাই বাইরে ছিল। তো আমি যখন ড্রেস চেঞ্জ করার জন্য রুমটা লক করলাম, তখন দেখলাম কি ওর অ্যাপেল ওয়াচ আমার ফোনের চার্জার দিয়ে দেওয়া। কিউরিওসিটির বসে আমি আমার হাজব্যান্ডের জিনিস ধরতে পারি না, তো আমি অ্যাপেল ওয়াচটা ধরলাম। ধরার পর ভাইয়া বিশ্বাস করতে পারবেন না, অজস্র মেয়ে, মানে আমি জানি না অ্যাপেল ওয়াচের লিমিট থাকে কি না, আমার এটা জানা নেই, প্রায় 20-25টার মতো অজস্র মেয়ে। আর প্রত্যেকটা মেয়ের নামের পাশে ভাইয়া লাভ। আর আমার পাশে কিছুই নেই, শুধু মুন। 20
কতটা গার্লফ্রেন্ড? 20-25টা। 25টা? হ্যাঁ, এরকম হবে। আপনার হাজবেন্ডের? হ্যাঁ। তারপর আমার তো আকাশ ভেঙে বললো আমার এগুলা। আমি রাতে আর কিছুই বললাম না তাকে। আমি স্টপ। রাতে কি করব? রাতে কিছু করার নেই। স্টপ আছি। সকালবেলা আমি একটু অসুস্থ হয়ে গেলাম। মানে ভাজা পোড়া ভাই সব কিছু মিলায়। কারণ দেখেন আমি কিন্তু পরপর একটা একটা করে ধাক্কা খাচ্ছি। সাপোর্টের মতো কেউ নেই আমার। তো সকালবেলা আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে আমার কথা আছে, বসো। সে বসতে চায় না ভাইয়া। সে রুম থেকে বের হয়ে যাচ্ছে, যে সোফার মধ্যে গিয়ে বসতেছে, তাকে ডেকে ডেকে আনা হচ্ছে আমাকে। কী ব্যাপার বলো? মানে সে ফোন নিয়ে বিজি, 24 আওয়ার্স ফোন নিয়ে বিজি। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে বিপ্লব এগুলো কী হচ্ছে, কেন কী হচ্ছে? তুমি আসছো আজকে 2 দিন, তুমি আমার সাথে ঠিকমতো কথা বলতেছো না, তোমার হাব ভাব তোমার ভালো লাগতেছে না, কেন? তো আমি বললাম, কেন তুমি বুঝো না? তো এইটুকু কথা বলার মধ্যে সে আমাকে বলে কি, ভাইয়া আমার যদি কখনো মনে হয় যে তোমার সাথে আমার ভালো লাগতেছে না, তখন আমরা সেপারেশন হয়ে যাব। আমি তাকে ভাইয়া কটু কথা বলিনি, গালি দেইনি, কোনো কিছু নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করিনি। সে আমাকে অল অফ এ সাডেন? হ্যাঁ। তো আমার তো আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। এই কথা কেন বলে? হ্যাঁ, এই কথা কেন বলে সে? তখন আমি না ফোনে ছবি তুলে রাখছিলাম, যে মেয়েদের নাম্বার মানে নামগুলো ছবি তুলে রাখছিলাম। আমি বললাম, এগুলা কি এত মেয়ে কেন তোমার লাইফে? তো তখন সে আমাকে বলতো, তুমি আমার অ্যাপেল ওয়াচ ধরছো, তোমার সাহস কত বড়? আমি বললাম, সাহসের কি আছে এখানে? আমি তোমার ওয়াইফ, আমি তোমার জিনিস ধরতেই পারি। এখানে পারমিশনের দরকার নেই, সাহসেরও দরকার নেই, না তুমি ধরবা না। প্রচুর বাজে এরকম একটা সিন ক্রিয়েট হলো বাসার মধ্যে দুপুরবেলা। তখন সেটা দুপুরবেলা সিন ক্রিয়েট হলো। হওয়ার পর ওর বাবা মা চলে আসলো রুমের মধ্যে। বাবা মা এসে আমাকে তো যাচ্ছে তাই বাবা ব্যবহার, মানে মুখে যা আসছে তাই। এবার সেটা তো ছিল, আবার আমাকে বলতেছে, তোমাকে বারবার বলছি লেবু বেশি চিপবা না, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। আমি তো ভাইয়া লেবু ধরলামই না, চিপা তো দূরের কথা। তো তার ছেলে এক পর্যায়ে কী করলো, আমার কাছে পাসপোর্ট আর কার্ড আর পাউন্ড ছিল, সেইগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমি বললাম, তখন আমি ফাইলটা ধরলাম যে তুমি পাসপোর্ট আর পাসপোর্টটা রেখে যাও, পাউন্ড আর কার্ড আছে তুমি সব নিয়ে যাও, পাসপোর্ট নিয়ে তুমি কোথায় যাবা? তার সাথে আমার একটু মানে কাড়াকাড়ি হয় ফাইলটা নিয়ে। এক পর্যায়ে তার মা আমাকে ড্রয়িং রুমে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে ভাই আমি আমাদের ডাইনিং টেবিল আছে স্টিলের, আমি কোমরে খুব বেশ জোরে ব্যথাটা পাই। তো ব্যথাটা খুব গাঢ় ছিল কারণ এর আগে কয়েক মাস বুয়া ছিল না, আমি কি বুয়ার কাজ করছি। বুয়ার কাজ করতে করতে তো আমি বুয়া হয়ে গেছি, এক প্রকার অসুস্থ হয়ে গেছি, সব কিছু মিলে ভাই আমি পুরো একদম সিক। তো যাই হোক, সে রাগ করে বাসা থেকে চলে গেল। এর মধ্যে ওরা আমি একটা ফ্রেন্ডকে কল দিয়ে বলতেছে, ভাইয়া রাগ করে বের হয়ে গেছে, আপনার নাম বলছে, আপনি বিপ্লবকে বুঝায় পাঠায় দিন। তো বলছে, আচ্ছা ঠিক আছে ভাবি। তো আমার মনে হলো যে ফ্রেন্ডের কথা বলছে উনি ব্যাচেলর। তো ভাইয়া ব্যাচেলর সব কিছু সীমিত, খাবার বেড সব কিছু সীমিত, ওখানে যাবে না। যেহেতু ইউকে থেকে আসছে, ওই ছেলে ওইখানে মানাইতে পারবে না। এর জন্য আমি কী করলাম, ওর বোন আবার উত্তরা থাকে, মানে ওদের 2টা ফ্ল্যাট, একটা মিরপুরে একটা উত্তরায়। আমি বাসা থেকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়েছি, মানে আমার শ্বশুরকে বলে বের হয়েছি যে আমার আম্মু অসুস্থ, এটা বলে আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়ে আমি মেট্রো করে উত্তরা গেলাম। উত্তরা গিয়ে ওর ছোটো বোনের বাসায় গিয়ে দেখি যে ওর ব্যাগ পারফিউম সব ওখানে। ওর বোনকে জিজ্ঞেস আসছে, ও আমাকে হাসতেছে ওর বোন। আমি বললাম, মিথ্যা কথা বলো না, আমি তো পারফিউম দেখতেছি, ওইটা পারফিউম ইউজ করে ওর ব্যাগ। তো বললো, হ্যাঁ আসছে, রাগারাগি করে বলে আসছে। আমি বলছি, হ্যাঁ এই কাহিনী, তোমার ভাই বলে সেপারেশন হয়ে যাবে, কেন? তো বলছে, আমি তো জানি না, কেন তুই বল। তো আমি ঘটনাগুলো খুলে বললাম যে তোমার ভাইয়ের অজস্র মেয়ে, এটা সেটা সব কিছু বললাম। বলার পরে সে বলল, তুই চলে যা, তুই বাসায় চলে যা, আমি বুঝাই বলতেছি। আমি ভাইয়া আবার ওই সময় মানে আমি বাসা থেকে বের হয়েছিলাম, ও বের হয়েছে 1:15 দিকে, আমি বের হয়েছি 3:10 আগে, মানে 2:50 মধ্যে আমি বের হয়ে গেছি বাসা থেকে। আমি আবার মাগরিবের আগ দিয়ে বাসায় চলে আসছি। এরকম করতে করতে আমার 5 তারিখ তো চলে গেল। এবার 6 তারিখে আমি ওদের বাসায় যাই, মানে ওর বোনের প্ল্যান অনুযায়ী আমি ওদের বাসায় গেলাম। বললো, তুই আয়, বাসায় থাকবে, ও কোথাও যাবে না, তুই আয়, তুই আর আমি 2 পা ধরে বসে থাকবো। একটা পর্যায়ে মনে হয়েছে ওর বোন আমাকে সাপোর্ট করতেছে, আমি ওর বোনের কথা মতো চলতেছি, তুই আয়। আমি গেলাম ভাইয়া বাসায়। যাওয়ার পরে আমি দুপুরবেলায় চলে যাই, মানে দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই। তো সন্ধ্যার দিকে ওর আমার মানে যে
বিপ্লবের ছোট বোনের মেয়ের ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওখানে আমি অ্যাটেন্ড করলাম। করার পর বাসায় আসছি, এর মধ্যে বিপ্লব বাসায় আসছে বাইকের চাবি নেওয়ার জন্য, মানে উত্তরায় নেওয়ার জন্য আসছে। তো এর মধ্যে ওর বাবা আবার ফোন দিচ্ছে, যেহেতু রাতে 9টা বেজে গেছে, আমি বাসায় যাচ্ছি না। তো বলতেছে যে মুন কোথায়, মুন কি তোর সাথে আছে? তো বললো হ্যাঁ আব্বা, মুন আমার সাথে আছে। তো আমি বলছি তোমার বাবারে বইলো না, তোমার বাবারে বললে বিপ্লবরে বইলা দিবে, জানলে এখানে আসবে না, ও আমার সাথে লুকোচুরি খেলতেছে। আমি উত্তরা, ও মিরপুর, ও মিরপুর, আমি উত্তরা। ওর বাবা ঠিক সেম কাজটা করলো ভাইয়া, ফোন দিয়ে বলে দিল যে বাবা মুন তো উত্তরায় আছে, আবার সেখানে যায়নি। পরে ওর বোন এটা রিয়েলাইজ করলো যে বাবারে বলাটা ঠিক হয়নি। যাই হোক, 7 তারিখে আমি আবার বাসায় চলে যাই, আমাকে বাসায় পাঠায় দেয়। উনি আমাকে বাসায় পাঠায় দেয়, বলতেছে তুই মুন তুই চলে যা, তুই এখানে থাকলে এখানে আসবে না। তো আমি দুপুরবেলা মানে ভাইয়া বার্থডে পার্টিতে শুধু কেক খেয়েছি, আর কিচ্ছু আমি খাইনি। কিন্তু আমার আবার লো প্রেশার, তো আমি দুপুরবেলা রাত্রে যেহেতু অনেক মানে দেরি করে ঘুমাইছিলাম, ফজরের পরে ঘুমাইছি, তো উঠতে দেরি হয়েছে, প্রায় 2টা বেজে গেছে, দুপুর 2টা বেজে গেছে। 3টার দিকে আমি কিছু না খেয়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। অলরেডি আমার হাত পা কাঁপতেছে, বাট কেউ যদি ভাইয়া ওই টাইমটাতে আমাকে যদি কেউ না খাওয়ায়, আমি কি কারোর কাছ থেকে খাবার চেয়ে খেতে পারি যে আমাকে খাবার দেন? তো এই পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমি যখন আমাদের মিরপুরে বাসায় আসলাম, আমার শ্বশুর বাসায় আসলাম মিরপুরের, একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে নাই যে আমি খাবার খাইছি কিনা দুপুরে। আমি শুয়েছিলাম, প্রায় আমাকে সন্ধ্যার দিকেও তারা ডাক দেয়নি যে নাস্তা করতে আসো বা কী খাবা। অল টাইম কিন্তু আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করে যে মুন কী খাবি, মানে কী খাবি, মানে পছন্দ কী, মানে সবসময় উনি সবাইকে জিজ্ঞেস করে ওনার পছন্দ অনুযায়ী খাবার আনে সন্ধ্যার নাস্তাটা। কখন ওনারা আর কি ওই 7 তারিখে আমাকে জিজ্ঞেস করে নাই। এবার আমাকে 11:30টার দিকে আমার শাশুড়ি ডাক দিতে আসে, যেমন রাতে 11:30 বাজে, উঠো খাবার দাবার গরম করো, তোমার বাবা শুই দিচ্ছে, ডায়াবেটিসে শুই দিচ্ছে, খাবার খাবে। এবার ভাইয়া আসল এইখানে আমার অসুস্থতা মেন ধরা পড়ে যায়। মানে আমি তো খাবার গরম করতে উঠলাম, প্রথমে জগে পানি ভরলাম, খাবার গরম করে জাস্ট টেবিলে রাখছি, আর মাথা ঘুরে পড়ে গেছে ড্রয়িং রুমে। আমার দাঁত লেগে গেছিলো, মানে ওদের ভাষ্য মতে যেটা আমি শুনলাম, আমার নাকি দাঁত লেগে গেছে। আমাকে 4-5 জন ধরে উঠে আমার রুমে নিয়ে যায়, জ্ঞান ফেরানোর পর আমার বাসায় কল দিতে বলে। তাই আমি বললাম যে আমার বাসায় জানায়ও না, জিনিসটা ভাই খুব ভালো দিকে যাচ্ছে না, আমি দেখতেছি বারবার। তো আমি বললাম আমার বাসায় জানায়ও না, তোমার ছেলেকে আয় না তো, আর তোমার ছেলে আসলে আমি সুস্থ হয়ে যাব। আমি তখনও কিন্তু সবার কাছ থেকে, মানে আমার ফ্যামিলির কাছ থেকে হাইড করে যাচ্ছি, যে আমার ফ্যামিলিকে জানায়ও না। তারা আমার ফোন কেড়ে নেয়, আমার ফোন আটকায় ফেলে, তারা আমাকে ফোন দিবে না। তারপর যেহেতু পাশাপাশি এক বিল্ডিং পরে, আমার অনাস দেবর আমার খালার বাসায় যায়। আমার আম্মু ওখানে ছিল দিনকা, গিয়ে বলতেছে যে আপনাদেরকে ডাকে বাসায়, মুন অসুস্থ হয়ে গেছে। আমার বাসা থেকে সবাই গেল। এবার আমার শ্বশুরের ভাষ্যমত, আপনার মেয়ের অনেক রাগ, আপনার মেয়ের অনেক জেদ। এবার আমার খালা আমার শ্বশুরকে জিজ্ঞেস করলো কেন ভাই, আমার মেয়ে তো শান্ত, আমার মেয়েকে আমরা ছোট থেকে বড় করছি, আমার মেয়েকে তো আমরা জানি আমার মেয়ে খুব শান্ত, আমার মেয়ের কোনো রাগ নেই, জেদ নেই, কোনো কিছু নেই, আমাদের থেকে তো আপনারা ভালো চেনেন না। এটা বলার পর সে বলতেছে না, খুব রাগ, খুব জেদ, আপনার মেয়ে শুধু সন্দেহ করে আমার ছেলেকে। কেন সন্দেহ করে, কেন সন্দেহ করে? এবার তখন আমি যখন বললাম যে বাবা আমাকে বলতে দাও, আমাকে বলে চুপ করো তুমি, আমি বলতেছি। তখন আমি বললাম তুমি কি বলবা, তোমার ছেলে করে পরকিয়া, তুমি কি বলবা? যখন আমার খালা, আমার মা, আমার বোন এগুলো শুনলো, তারা তো আকাশ থেকে বললো যে কি ব্যাপার, বিয়ের মতো ছেলে পরকিয়া করে। তো ঘটনা আমার থেকে শুনতে চাইলো। তাই আমি বললাম মার্চ মাসে 2টা মেয়ে পড়লো, এখন আবার তো ও আমার সাথে তিরিং বিরিং করতেছে, ওর ফোনে অজস্র মেয়ে কেন থাকবে, কেন এগুলো থাকবে? তখন আমার খালাকে আমার শ্বশুর বলে যে ছেলেরা এগুলো করেই থাকে, এগুলো কোনো বিষয় না, বিদেশ বাড়ি করে এগুলা ছেলেরা করেই থাকে, সময় কাটায়। আমার শ্বশুরের বক্তব্য এটা যে সময় কাটায়। তো আমার খালা বলল যে বউ তো আছে, অন্য মেয়েদের সাথে কেন সময় কাটাবে, হালাল যেহেতু আছে তাহলে হারামে কেন যাবে, তার কোনো কথা নেই। এই সেই একই কথা, আমার অনেক রাগ, আমার অনেক জেদ, মানে সম্পূর্ণ বিষয়টা আমার উপরে দিচ্ছে তারা। আর তারপরে আমাকে বললো যে আপনার মেয়েদের আপনি নিয়ে যান, 2 দিনের জন্য নিয়ে যান, ওর শরীরের অবস্থা ভালো না, একটু সুস্থ করে তারপর বাসায় পাঠান। এর মধ্যে স্বামীর আর কোনো খোঁজ নেই? না, কোনো খোঁজ নেই। আমি বরঞ্চ তাকে ফোন দিছি, মানে আমাকে যখন ওর
ঘুরতেছে, বোনের বাসা ঘুরতেছে, ফ্রেন্ড নিয়ে কক্সবাজার যাচ্ছে, এর সাজেক মধ্যে যাচ্ছে। কি কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি তাকে ধরছেন? ধরিনি, বাট আমি জানতে পারলাম কিছুদিন পরেই। কিরকম? মানে যখন আমাকে বাসায় তারা পাঠায় দিল, আমি 7 তারিখে বাসায় চলে আসি। আমাকে বলছে কি 2 দিন থাকবা, আমার শাশুড়ি বলছে 2 দিন থাকবা, 2টা ড্রেস নিয়ে যাও। তো আমি 2টা ড্রেসই নিয়ে আসছি ভাইয়া। এবার 2 দিন যায়, 3 দিন যায়, কেউ আমার ফোন দেয় না ভাইয়া, কেউ আমাকে ফোন দেয় না, কেউ আমাকে জিজ্ঞেস করে না যে আমি সুস্থ আছি কি না, আমাকে ফোন দেয় না যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি আদৌ ভালো আছি কি না, বা আমার ট্রিটমেন্টের দরকার কি না, কেউ আমাকে ফোন দেয় না। তো আমার খালা ফোন দিছে আমার শ্বশুরকে যে আপনারা খোঁজ খবর কেন নিচ্ছেন না মেয়েকে পাঠায়া। তো ওনাদের কোনো রেসপন্স নেই, ওই একই কথা, আপনার মেয়ে রাগ বেশি, জেদ বেশি, লেবু বেশি চিপা ফেলছে, আমার ছেলে রাগ হয়ে গেছে, আমার ছেলে ওর প্রতিশোধ নিচ্ছে। কিসের প্রতিশোধ নিচ্ছে জানি না। যাই হোক, এটা করার পর তারা আর কোনো খবর নেয় না, কোনো খবরই নিচ্ছে না। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ চলে যাচ্ছে। এরপরে কল দেয় আমার খালা যে বাবা যদি আপনারা এইভাবে মেয়ে না নেন তাহলে বিচার ডাকেন, সমাজের মানুষ আসবে, আমার মেয়ের দোষ না আপনার শালার দোষ, যে সবাই দেখবে, কারণ আমরা এখানকার স্থানীয়, আমাদেরকে এখানে থাকতে হবে, অপবাদ নিয়ে তো আমরা থাকবো না। তখন তারা একটু নরম হয়ে গেল, নরম হয়ে আমাকে আমার বড় ননাস নিয়ে গেল 15 তারিখে। 15 তারিখে নেওয়ার পরে বড় ননাসের ছেলের জন্মদিন ছিল, সে জন্মদিনে অ্যাটেন্ড করার পর ঠিকঠাক মানে মোটামুটি চলতেছে, মানে 19 তারিখ পর্যন্ত ঠিকঠাক। এবার 20 তারিখে আমি আমার খালার কাছে আসি। আবার আমি শান্তি পাচ্ছি না ভাই, আমি মানসিক শান্তি পাচ্ছি না। 20 তারিখে এসে আমি আমার খালাকে বলতেছি খালা আমার না প্রচুর ঘুম চোখে, আমি এত নামাজ পড়তেছি, আমি এত ইস্তেগফার পড়তেছি, আল্লাহ আমাকে পথ দেখায় না, আমি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিলে আমি ঘুমাইতাম। সাথে সাথে ভাইয়া এর মধ্যে আমাকে একটা কল আসে, সাথে সাথে ভাইয়া, মানে অলৌকিক ঘটনা, মানে এটা যদি কারো লাইফে না হয় তাহলে কেউ বিশ্বাস করবে না। এবং আমি জানি না ভাইয়া আমি কি করলাম, সাথে সাথে রেকর্ড করতে শুরু করলাম, আরেকটা ফোন থেকে আমি রেকর্ড করতে শুরু করলাম। সে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার হাজবেন্ড আর এনআইডিতে হচ্ছে আর ডাক নাম হচ্ছে, তো বলতেছে আপনার নাম হাজবেন্ড কি বলছেন? আমি বললাম হ্যাঁ। বললাম হ্যাঁ। ও তো দেশে আসছে। আমি বললাম হ্যাঁ 1 তারিখে আসছে, বাট আমরা জানি 2 তারিখে আসছে। এইবার মূলত যে মেয়েটার সাথে রিলেশন করে তার মামি আমাকে এগুলো জানায় 20 তারিখ রাত্রে। 20 তারিখ রাত্রে তো আমাকে জানানো হয় যে মেয়েটাকে নিয়ে এখন তো ঘুরতেছে, লেকের পার ঘুরতেছে, ওই মেয়ে দাঁতের চিকিৎসা করাচ্ছিল, ওই মেয়েকেও সাথে সাথে দাঁতের চিকিৎসা করাচ্ছে। ও কি ঘরে থাকে? না, আমি বলছি না থাকে না, ও আসলেই থাকে না। সকালে ঘুম থেকে আমি উঠার আগে দেখি ও ঘরে নেই, দুপুরে ঘুমাইতে দেখি ও ঘরে নেই, ওকে আমি ঘরে পাই না ভাইয়া। তো আমি বললাম মানে ওর মামি যতগুলো প্রশ্ন করছে ততগুলোর আমি উত্তর দিলাম, মানে কোনোটা সাপেক্ষ ছিল না, সব বিপক্ষে যাচ্ছে। তো বলতেছে যে, আমি বললাম আপু আমি এখন কি করতে পারি? আর মেয়েটা এতটাই ওর উপরে ডিপ ছিল ভাইয়া যে মেয়েটা পাগল হয়ে গেছিল নাকি। ওকে। মেয়েকে নাকি ট্রিটমেন্ট করছে, মাই গশ, 3 মাস ট্রিটমেন্ট করছে, 20,500 টাকা করে ও পাঠাইছে, মানে মেয়েকে পাঠাইছে ট্রিটমেন্ট করার জন্য। মেয়েটার বাবা মারা গেছে, ছিল ওর বাবা, আর মা ছিল। তো মেয়েটার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে। এটা জানার পরে মেয়েটা নাকি 3 মাস আগে জানতে পারছে যে বিপ্লব নাকি ম্যারিড। ওকে। তো বিপ্লব ম্যারিড, তো ও জেনেও কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, এবার ওর মামি আমাকে যেই নিউজটা দিল বলতেছে ও কিন্তু আসছে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। কেন আমাকে ডিভোর্স দেবে? বলছে তোমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করবে। আমি বললাম কারণটা কি? কারণ নেই কোনো। এবার কারণ আমি যখন বিপ্লবকে জিজ্ঞেস করলো যে তুমি কেন তোমার বউকে ডিভোর্স দিয়ে থেকে বিয়ে করবা, আমি তোমার বউর আইডি ঘুরে দেখছি, ফেসবুক আইডি, তোমার বউ তো কম সুন্দর না, তোমার বউ তো ভালো স্কুল থেকে দেখলাম, ভালো কলেজ থেকে পড়াশোনা করছে, তুমি কেন তাকে ছাড়বা? তোমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, সব কিছু তোমার বউর ফেসবুকে আছে, কেন তুমি তাকে ছাড়বা? বলতেছে আমি নাকি উগ্র। আমি উগ্র, আমি দেখতে আনস্মার্ট, আমি ওয়েস্টার্ন কালচার মানে ইউজ করি, মানে পোশাকটা ওয়েস্টার্ন পরি, আমি নাকি নাইট ক্লাবে যাই। বাট মানে এগুলো বলেই ওনারা হচ্ছে মানে ও হচ্ছে এগুলো দিয়ে ওনাদেরকে বুঝানোর পরে
ওর মামি তো আমাকে দেখে কথা বলছে, আমার সাথে অনেক দিন ওর মামির সাথে আমার অনেক দিন কথা হয়েছে। তো এর মধ্যে ওই 20 তারিখ রাত্রে আমি তো আমার খালার বাসায় আমার কাজিনকে জানাই যে ভাইয়া এরকম এরকম। তো এর ফোন দিছে ওই ফার্স্ট টাইম ভাইয়া 20 তারিখ আমাকে ফোন দিয়ে বলতেছে রাতের কয়টা বাজে, বাসায় আসো না কেন? রাতে তখন 10:30 বাজে। আমি বললাম আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে তারপরে আসবো। আমার ভাই যায়। এবার আমি বলছি ভাইয়া আমি বাসায় যাব না, আমি যদি যাই ওরা আমাকে মেরে ফেলবে এরকম হুমকি আছে। মানে আমাকে এরকম বলেছিল যে রিস্ক আছে কিছু একটা। তো আমি আমার ভাই খালা বোন সবাইকে নিয়ে যাই। তো আমার ভাই জিজ্ঞেস করলো ফার্স্টে যে ও নির্দ্বিধায় বলতেছে আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? ভালো ফ্রেন্ড। তোমার সাথে যোগাযোগ হয়? হ্যাঁ যোগাযোগ হয়, ওর বাবা মারা গেছে 3 মাস আগে কথা হইতো, 3 মাস আগে থেকে আবার কথা হচ্ছে, এর মাঝখানে বন্ধ ছিল। তখন আমি বললাম কেমন ফ্রেন্ড, তার প্রমাণ আমার কাছে আছে। তো আমি যেই রেকর্ডগুলো করলাম, রেকর্ডটা আমি অন করছি ভাইয়া টেবিলের উপরে। একটা রেকর্ড ছিল ভাইয়া আপনার 21 মিনিট আর একটা হচ্ছে আপনার 16 মিনিট। তো 21 মিনিটটা হচ্ছে ফার্স্ট, ওর বাবা 7 মিনিট শুনে এটা অফ করে দিছে। অফ করে দিয়ে তো আমার ভাইকে মানে আমার কাজিনকে বলতেছে বাবা তুমিও তো অল্প বয়সী ছেলে, বিদেশ বাড়িঘর থাকে, ওই অ্যাজ ইউজুয়াল তার একই কথা, এগুলো ছেলেরা করেই থাকে, এগুলো কোনো বিষয়ই না, এই সেম কথা। তো বলার পরে আমার ভাই ওকে জিজ্ঞেস করলো যে তুমি কি চাও। তো এর মধ্যে কথাটা অ্যাড করলাম সবার সামনেই যে এত করা লাগবে, যেহেতু তোমার সব কণ্ড এখানে ধরা পড়তেছে তাহলে তো এগুলো বলা লাগবে। তো আমি বলার পরে ও বলতেছে যে আমরা সেপারেশন চাই। আমি সেপারেশন চাই। আমার বলছে ভাইয়া বলো কেন সেপারেশন চাও? সেপারেশন না ডিভোর্স কোনটা বলছে? সেপারেশন ডিভোর্স দুটোই ভাইয়া। ওকে, দুইটাই বলছে। তো বলতেছে যে আমি থাকবো না ওর সাথে, সেপারেশন আমি থাকবো না ওর সাথে। তো বলছে কেন থাকবা না? এমনি থাকবো না। এবার এমনি ওই যে ভাইয়া বললাম ফার্স্টে তাকে আমি যখন ধরলাম এমনি জানি না, তো এমনির উপর তার কোনো কথা হয় না। ভাই আমি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমি বেশি জামা কাপড় আনিনি, মানে আমার কথা হচ্ছে না ভাই আমি সংসার করব। মানুষ কিন্তু অনেকে বলে যে আমি তোর সাথে সংসার করব না, আমি ওর সাথে সংসার করবো না, তারপর কিন্তু সংসারটা জোড়া লাগে। আমার ওই বিশ্বাসটা ছিল যে আমি সংসার করব। আমি আমার সমস্ত কিছু ভাই ওই বাসায় রেখে আসি, আমার টাকা পয়সা, কিছু গোল্ড ছিল, কিছু গোল্ড বলতে ওই কানের কিছু ছিল, এতটুকুই, আর বেশি কিছু না। তো আমি যখন বাসা থেকে চলে আসি ভাইয়া আমি 4-5টা জামা নিয়ে আসি, আর কিচ্ছু আমি নিয়ে বের হইনি। আমাকে ভাইয়া কেউ একটা বারের জন্য বলে নাই যে মুন থাকো। 2টা বাড়ি ভাইয়া, 2টা বাড়ি ওরা আমাকে রাতের বাসা থেকে বের করে দিছে। তাও রাতের আমি যেদিন বের হয়েছি সেদিন বাজে আপনার 1:30, মানে আমি যেদিন 7 তারিখে অজ্ঞান হয়ে বাসা থেকে বের হই সেদিন রাতের 1:30 বাজে, সেই সময় আমাকে বাসা থেকে বের করে দেয় তারা। আর সেকেন্ড যে 20 তারিখে আমি বের হই সেদিনও ভাইয়া 1:30 পৌনে 2টা এরকম বাজে। তো ভাইয়া সমাজে থাকি তো মানুষ তো দেখতেছে, আসতেছি যাচ্ছি, সিকিউরিটি গার্ড দেখছে এগুলো। তো বের করে দেওয়ার পর তারা আর কোনো যোগাযোগ করে নাই, তারা বিচার সালিশ বসাবে। ঠিক আছে, আমাদের তো ভয় নেই। আমার খালা বলছে ঠিক আছে সমস্যা নেই, আমরা রাজি, আমরা বসবো। এবার যাদেরকে নিয়ে আসছে ভাইয়া তারা কেউ জানতো না, মানে কল্যাণ সমিতির থাকে না পাড়া মহল্লার মধ্যে যে কল্যাণ সমিতির লোক, তাদেরকে নিয়ে আসছে। তারা এসে কেউ থাকে নাই। যখন দেখছে ছেলে নাই, উনি মিথ্যা, আমার শ্বশুর এসেই প্রথমে মিথ্যা কথা বলছে, বলে আমার ছেলে এখানে নেই, আমার ছেলে হচ্ছে চাঁদপুরে। তো ছেলে নাই বিচার হবে কিভাবে? ছেলে মেয়ে একসাথে থাকবে, দুজনের কথা বলবে, তারপর বিচার হবে। বাবা কেন এখানে একবারে কথা বলবে? তো যারা বিচারের মানুষ ছিল তারা সবাই উঠে চলে গেছে। কিছু লোক ছিল, চামচা থাকে না, চামচা টাইপের কিছু ছিল ভাইয়া। তো ওরা লাস্ট পর্যন্ত একটা দর কষাকষি, একটা মানে আমার মনে হচ্ছে কি ভাই আমি কুরবানির গরুর মানে হাটে আসছি, যে আমাকে গরু ভাবতেছে, ওরা দামাদামি করতেছে। আমার কাবিনে কত লাখ টাকা, আমার গয়না বিক্রি করছে, আমার মানে যে ভরণ পোষণ, মানে এরকমভাবে ভাইয়া মানে দাম দর করতেছে, মনে হয় আমি গরু। ভাই জিনিসটা খুব বিচ্ছিরিভাবে ভাইয়া। তো যাই হোক আমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিছি, যাক গেল। এবার এর মধ্যে তারা তো কখনো আমার সাথে যোগাযোগ করে নাই। এবার ডেট ফিক্সড হলো যে নভেম্বরের 4 তারিখে ডিভোর্সটা হবে। এই 24শে নভেম্বর না 24শে, সরি 24শে নভেম্বরে 4 তারিখে ডেট ফিক্স হবে, কিন্তু হয়নি। 4 তারিখে তারা আসে নাই। তারা না এসে কি করলো, তারা কোর্টে চলে গেছে
একে তো পাড়া মহল্লার মানুষজন নিয়ে বসছে, এইটা করে আমার যে শ্বশুর মানে আছে উনি চলে গেছে কোর্টে। 5 তারিখে ভাই উকিল নোটিশ আসে আমার কাছে। এবার উকিল নোটিশ দেখে তো আমরা বললাম ভাই এটা তো হলো না, মানে আমার ফ্যামিলিতে যারা যারা ছিল, যারা বিচারে ছিল, তাদেরকে সবাইকে জানানো হয়েছে যে উকিল নোটিশ আসছে। তারা খেপে গেছে, কেন উকিল নোটিশ কেন আসবে, বিচার ডাকছে আমাদেরকে, আমরা বিচার দিচ্ছি, আমরা একটা সমাধানে আসছে, আবার সে কেন উকিল মানে আইন আদালতের মাধ্যমে যাবে। তো ওইটার জন্য তাকে আমার এবার ভাই ওই ডিভোর্স যে নোটিশটা ওটার মধ্যে লিখছে আমি উগ্র, আমি ইসলামের বর খেলাপ চলাফেরা করি, আমি নাইট ক্লাবে যাই, মানে আমার নামে যতগুলো লেখা যায় বদনাম সবই করছে। তো ওইটা নিয়ে এবার উনি ওনার মানে আমি জানার মতো ওনার ফ্যামিলিতে কেউ মারা গেছিলো, তো উনি চাঁদপুরে ছিল, যখন আসছে তখন ওই মহল্লার যারা বিচার করছে তারাই তাকে ধরছে যে আপনি আমাদেরকে ডেকে আপনি কেন আবার আইনের অপমান করলেন কেন? হ্যাঁ, আপনাকে যদি এখন এখানে ধরে পিটানো হয় আপনার মানিজ্যত কি থাকবে এই বয়সে? এই বয়সে আপনি কি আপনার ছেলের জন্য মানিজ্যত খোয়াতে চান? যাক, মানে ভাই প্রসেসগুলো না খুব ইজি ছিল না, খুব হার্ড ছিল। ফাইনালি যে ডিভোর্স হলো, ডিভোর্স হওয়ার সময় কি হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে? না, সে আমাকে তো ডিভোর্স দিয়ে চলেই গেছে, কোর্টে ডিভোর্স দিয়ে চলে গেছে। হ্যাঁ। আর ওই মেয়েকে বিয়ে করছে? জানতে পারলাম ফোনে, আমাকে একজন জানালো যে ফোনে নাকি বিয়ে করছে ওরা। তার মানে ওই যে বেরোনো লাস্ট দেখা, তারপরে দেখা না, ওই 20 তারিখে লাস্ট দেখা, কিন্তু সে আমার চোখের দিকে একবারও তাকায়নি ভাইয়া। তার মানে দেশে আসছিল ডিভোর্স দেওয়ার জন্য। হ্যাঁ। কি হইলো বলো তো বোন? যে জানি না ভাইয়া, মানে হয় না যে কোনো একটা কারণ থাকে? হ্যাঁ ভাই, আমি ভাইয়া এটাই জানতে চাই, আমি জানি না ভাইয়া এই শো হয়তো অনেকে দেখবে, বাট ওর ফ্যামিলি হয়তো কেউ দেখতে পারে, দেখবে, বাট আমি আসলে ভাইয়া জানতে চাই কেন আমার সাথে এরকম করলো। তোমাদের সঙ্গে কি, সরি ফর আস্কিং, হাজবেন্ড ওয়াইফ রিলেশন ঠিক ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল, আমি যখন যা চাচ্ছি দিচ্ছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো। অসুবিধাটা কই হইলো তাইলে? আমি কিচ্ছু জানি না ভাইয়া, আমি কিচ্ছু জানি না, আমি জানার অনেক ট্রাই করছি। অনেক ঝগড়া হইতো? না, একটুও না। চিল্লাপাল্লা হইতো? একটুও না, সে খুব শান্ত। ইউ? আমি মিললো না? হ্যাঁ, মিলতেছে না ভাইয়া, আমি তো এর জন্যই ভাইয়া আমি কোথাও ভাইয়া অ্যান্সার পাচ্ছি না ভাইয়া, কেন করলো সে আমার সাথে এরকম। সে আমাকে কিন্তু ডিভোর্স দেওয়ার কথা ছিল, মানে যখন আমাদের বিচার হয় বলছে ছেলে মেয়ে উভয় একসাথে যখন সাইন করছে এবার একসাথেই ডিভোর্সটা করবে, কিন্তু হয়নি ভাইয়া, সে আমাকে ডিভোর্স দিয়ে ইউকে চলে গেছে। একতরফা ডিভোর্স যেটাকে বলে। হইতে পারে, সম্পর্ক যে কোনো কারণেই নষ্ট হইতে পারে, কিন্তু কারণ জানা গেলে জিনিসটা নিতে সহজ হয়। আসলে ভাই আমি কারণটা জানতে চাই, আমি সত্যি জানতে চাই। আর মানে আমি 17 তারিখে ডিভোর্স দিই। আমার যখন ডিভোর্স হয়, মানে আমি যখন কাজী অফিসে ভাইয়া, আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, বড় ননাস ছিল, আমার দেবর সম্পূর্ণটা ভিডিও করছে, মানে প্রমাণ হিসেবে। হ্যাঁ, প্রমাণ হিসেবে। আমার শ্বশুরকে দেখে ভাইয়া মনে হচ্ছে কি জানেন, উনি বিয়ে বাড়ি দাওয়াত খেতে আসছে, এসে গেছে সেজে গুজে। মানে আমি জানি না ভাইয়া কেন সে আমার সাথে এরকম করলো। আমার ছেলে যদি ধরো, আমি যেটুকু বুঝি বোন, যে পাত্র পাত্রী যদি ডিস্টার্ব থাকে তাহলে দুনিয়ার কারোই আসলে কিছু করে থাকে না। আর দিন শেষে মা বাবা ছেলেকে সাপোর্ট করতে বাধ্য, মা বাবা মেয়েকে সাপোর্ট করতে বাধ্য, কিছু করে থাকে না। একটা বয়সের পরে, 18-র পরে আসলে মা বাবার কিছু করে থাকে না, এটা রিয়ালিটি। এবং তখন তাদেরকে সায় না দিলে বরং বিপদ, কোনো না কোনোভাবে তাদেরকে সায় দিতেই হয়। কিন্তু ভাইয়া আমার কষ্টটা একটা জায়গায় যে আমার শ্বশুর ওর ছেলেকে বুঝায় নাই। সম্ভব না, বোঝানো সম্ভব না। দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষকে বোঝাতে পারে না, এখন আর সম্ভবই না। ওর যা মাথায় আছে ও করবেই। এনিওয়ে বোন, তোমার স্টোরি থেকে মানুষ যদি কিছু শেখে, কি শিখতে পারে বলতো? অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না, ভালোবেসে অন্ধবিশ্বাস করা যাবে না, যাচাই বাছাই করে যেতে হবে। আর ফ্যামিলিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। যদি ফ্যামিলি যদি বলে যে না, আগে খোঁজখবর নিতে হবে। ফ্যামিলির বিরুদ্ধে কোথাও কোনো জায়গায় কিচ্ছু করা যাবে না, কোনো দিনও না। কারণ এই যে আমি এখন তো সাপোর্ট পাচ্ছি না, আমার ভাইয়ের থেকে কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি না ভাইয়া। কেউ দিবে না, কারণ তুমি পছন্দ করে বিয়ে করছো, আমি তোমাকে না করছিলাম যে ছেলে কিন্তু ক্যারিয়ার নেই, ছেলে জবলেস, ছেলে বাবার মার টাকায় খায়, তোমাকে কেন খাওয়াবে তার বাবা? এবং যেই ছেলে বেকার, যেই ছেলের হাত পা চোখ নাক মুখ ঠিক থাকার পরেও কাজ করে না, সে আর যাই হোক ভালোবাসার যোগ্য না। কারণ ভালোবাসার প্রধান শর্ত দায়িত্ব নেওয়া, যে নিজের দায়িত্ব নিতে পারবে না, আরেকজনের দায়িত্ব নিতে পারবে না,
সে ভালোবাসা ডিজার্ভ করে না, হোয়াট এভার ইট ইজ, সে ভালোবাসা ডিজার্ভ করে না। এনিওয়ে, আল্লাহ ভালো রাখুক, এই অভিশাপ থেকে মুক্ত হোক মানসিকতা। সেটাই ভাই, আমার মানে খুব জানতে ইচ্ছা করে আমার ক্যারিয়ারটা কেন এভাবে নষ্ট করলো সে। ভাই আমি কিন্তু ন্যাশনালে পড়তে পারতেছি না, আমি অনেকভাবে ট্রাই করছি। আর প্রাইভেটে পড়া আমার সামর্থ্য নেই ভাইয়া, কারণ প্রাইভেটে ব্যয়বহুল প্রচুর। আমার এই যে ভাইয়া, সমাজে কিন্তু এখনো মেয়েরাই কলঙ্কিত। হ্যাঁ, সবসময় দোষ মেয়েদের। ছেলেদের লুচ্চা বলবে, বাটপার বলবে, বাট দিন শেষে গিয়ে ছেলেদের আসলে কিছু হয় না। হ্যাঁ, ঝামেলা হবে মেয়েদের, বিয়েতে ঝামেলা হবে, ক্যারিয়ারে ঝামেলা হবে, প্রচুর ভাইয়া, পথে চলতে ঝামেলা হবে, সব জায়গায়। আর সবচেয়ে ভাইয়া মানে জিনিসটা কি, আমার লাইফে আমি বিশ্বাসটা খুব নষ্ট করে ফেলছি। আমি না ভাইয়া কাউকে বিশ্বাস করতে পারতেছি না, জানেন। মানে আমি যখন মানে আমার মেন্টালটা এরকম হয়েছে, মেন্টালিটি, যা আমি রাস্তা দিয়ে যখন বের হয়ে যখন কোনো ছেলেকে দেখতেছি, বলছি ও এরকমই। হ্যাঁ, সব ছেলে একই রকম, দুনিয়া সব মেয়ে একই রকম, সব ছেলে একই রকম, এটা রিয়ালিটি। এনিওয়ে, টেক কেয়ার।